শুরু হলো আলোচিত ৪৭তম বিসিএস এর আবেদন। রোববার সকাল ১০টা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত। এর আগে এক দফা আবেদন স্থগিতের পর নতুন এ তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন পিএসসি। বড় পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হলো। ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষায় নম্বর কমানো হয়েছে। এই বিসিএস এ মৌখিক পরীক্ষায় নম্বর ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৫০ টাকা। গত ২৬ ডিসেম্বর নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পঞ্চগড়ে পৌষের মাঝামাঝির সময়ে টানা ৫ দিন পর কাটল তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ, তবে এখনও বয়ে চলছে হিমেল হাওয়া। সকালে জেলার প্রথম শ্রেণী তেঁতুলি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ২৭ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫ দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল। চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ঢাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া। তিনি বলেন, ৭ খুনের ঘটনায় উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণের আশ্বাস পাওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় নৌ শ্রমিকদের ধর্মঘট। গতকালও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। এতে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। বন্দরে খালাসের অপেক্ষায় আটকে থাকে ১০ লাখ টনেরও বেশি পণ্য। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্য রয়েছে। একটি বাড়ি নিয়ে একটি গ্রাম, শুনে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত গ্রামের সন্ধান মিলেছে ফরিদপুরে, যেখানে বসবাস করে মাত্র একটি পরিবার। গ্রামের সংখ্যায় না পড়লেও এই গ্রামটি এখন সারা দেশে আলোচিত। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। মাত্র ৬০% জমির উপরে আনুমানিক ২০০ বছর আগে গড়ে ওঠা গ্রামটির নাম বিষ্ণুপুর। ছোট্ট এই গ্রামটিকে স্থানীয়রা বেষ্টুপুর নামেও ডেকে থাকেন। গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারা দেশের আলোচিত গ্রাম। এই গ্রামে সবুজ প্রকৃতি আর হিমেল বাতাসে দোল খাওয়া ফসলি মাঠ নজর কাড়বে যে কারো। আগে থেকেই গ্রামটি ছোট্ট, লোকসংখ্যা কমতে কমতে এখন একেবারে ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। সম্পূর্ণ কৃষি নির্ভর গ্রামটিতে আছে একটি মাত্র বাড়ি, যেখানে ছেলে সন্তান নিয়ে ১০ পরিবারের মোট ৩২ সদস্যের বসবাস। আমাকে তো জায়গা জমি নাই, আমরা ডাঙ্গাই চলে যাবো, আমাকে হেনেই থাকতে ওই দাদার কেলে বাড়ি চলে গেছে। পানি নাই না, পানিতে তোলাই যায়, পানিতে তোলা যায়। ওই ধান ওই গাছ গাছালি সব ওই যে ভিটে ভিটে ওই কোনো আরেকটা বাড়ি আছে, ওই যে আরেকটা বসত আছে, ওই কোনো আর সব চলে গেছে। চারিদিকে সবুজ ফসলি মাঠে ঘেরা গ্রামটির অবস্থান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের দক্ষিণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর গ্রাম এবং উত্তরে বোয়ালমারীর টংরাইল গ্রাম। গ্রামের একমাত্র প্রবীণ নারী বাসিন্দা আনোয়ারা বেগম জানালেন, গ্রামের নানা ইতিহাস। ছোট্ট গ্রামটিতে মুক্তিযুদ্ধকালে আশ্রয় নিয়েছিল শত শত মুক্তিযোদ্ধা। মদ্দি বাড়ি ছিল, ওই বাইকে ভাড়াইতে আসতো সব আর্মিরা দাবড়াইতো বলে, আর সেই বেশ ফুরাইছে সব সিটে ফুটেই। এই জায়গা কেউ আসেনি যুদ্ধের সময়, একটা কাকও আসেনি। ওরে মানুষ এসে পলাইতো, বাইটে পড়া কানাইসা ছিল। গ্রামটিতে বিদ্যুৎ থাকলেও নেই চলাচলের কোনো রাস্তা। জমির আল ধরে কাদামাটি মারিয়ে চলে আসা যাওয়া। বর্ষাকালে নৌকায় হয়ে ওঠে একমাত্র ভরসা। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা লেখাপড়া করতে পারেনি, আমরা পারিনি দেখে আমি আমার নানা বাড়ি থেকে লেখাপড়া করছি, যাতে এখান থেকে আমরা পারি নাই। বর্ষার দিন দেখা যাচ্ছে ৫ শরিকের একখান নৌকা কোনোদিন পাইছি, কোনোদিন পাই নাই। গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমনকি নেই কোনো মসজিদও। ফলে পায়ে হেঁটে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পাশের গ্রামের স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। গ্রামটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে শিক্ষার আলো কম। এখানে বৃষ্টি হইলে বা বিভিন্ন কারণে এখানে পোলাপান স্কুল কলেজ মাদ্রাসা
এমনকি আশেপাশে মসজিদও নেই। পার্শ্ববর্তী গ্রামের আরেক বাসিন্দারা জানালেন, একসময় গ্রামটিতে 5টি পরিবারের বসবাস ছিল। অনেকেই গ্রাম ছেড়ে চলে যাওয়ায় এখন শুধু একটি পরিবারই টিকে আছে। মোট বাড়ি ছিল হলো 5টা, তা 5টার যাইতে যাইতে এই বেকওয়ার্ড তো চলাচল করতে খুব অসুবিধা। বেকওয়ার্ড দেখে যাইতে যাইতে সবাই চলে গেছে, আমরা এক বাড়ি রয়েই গেছি, আমরা যাই নাই। তথ্য অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপিতে অবস্থিত শ্রীমুখ গ্রামটির সরকারি তালিকাভুক্ত ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামটিতে স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছে মাত্র একটি পরিবার। সেই হিসেবে দ্বিতীয় ছোট্ট গ্রাম ফরিদপুরের বিষ্ণুপুর। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। বিপিএলের একাদশ আসরে পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল দুপুরে। এর টিকিট পেতে ভোর থেকেই হোম অফ ক্রিকেট খ্যাত বীরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেট ভক্তরা। তবে এবার কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর 24 ঘন্টা আগেও টিকিট না পাওয়ার হতাশা তার। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একই সঙ্গে টিকিট নেওয়ার উপায় এবং স্থানও জানানো হয়েছে। বেলা 12টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে দুই মাধ্যমে বিপিএল এর টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল 4টা থেকে, সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএল এর উদ্বোধনী দিন অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে। অন্যদিকে অনলাইনে টিকিট কেনা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। টিকিট আগে হচ্ছে আমি অফলাইন টিকিটগুলো কোথায়? অফলাইন তো টিকিট রাখছে, সব তো অনলাইনে ছেড়ে দেয় না, অফলাইন তো কিছু রাখছে। কত পার্সেন্ট আমাদের তো জি কত পার্সেন্ট অনলাইন বলছে না তাহলে আপনাদের মিডিয়ার সময় আমরা জানানো লোকের 9টা বাজে আমাদের এর আগের দিন দাঁড়ান হ্যাঁ বলছে খেলার আগের দিন অফলাইনের টিকিট পাওয়া যাবে। মিরপুর ব্রাঞ্চের টিকিটগুলো কোথায়? তাহলে সকাল আমার বাসায় ফার্স্ট ওয়ালটন শোরুমের মানে 1 মিনিট লাগে আমার বাসা। আমি 4টা বাজে নেমে আসছি, মানে ওখানে 5টায় ছিলাম। 5টা থেকে এখন বাজে কয়টা? আপনার 10:51। খেলা আমরা না দেখলে দেখবে কারা? আমাদেরকে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী এসএম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, বিপিএল এর প্রস্তুতি এবং টিকিটের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আরও কীভাবে সারা দেশে বা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্যোগ কিন্তু আমরা দেখেছি তারা নিয়েছে। তবে একটি বিষয় যেটি আসলে সব বিপিএলের আগেই, যেটা টিকিটিং বিষয়, টিকিট পাওয়া দর্শকদের, যারা একটি খেলার প্রাণকেন্দ্র বলা হয় দর্শকদের, এবং তাদের দর্শকদের ঘিরে কিন্তু এবার নানা আয়োজনও রেখেছে বিসিবি। যেমন বিনামূল্যে কিন্তু গ্যালারিতে পানি বিতরণ করা হবে তাদের জন্য। তাদেরকে আরও সাফিসিয়েন্ট করতে, দর্শকদের সুযোগ সুবিধা বাড়াতে কিন্তু অনেক কিছুই কিন্তু বিসিবি উদ্যোগ নিয়েছে। তবে যে বিষয়টা আগে বলছেন টিকিটিং, সেই টিকিটিং নিয়ে কিন্তু আসলে ঝামেলাটা বা সেটি সহজে পাওয়ার বিষয়টি কিন্তু এবারও আমরা দেখেছি যে একটু সেই আগের মতোই রয়েছে। আমরা দেখেছি যে আজকে এখন একটু আগে কিন্তু বিসিবি থেকে ঘোষণা করা হয়েছে টিকিটিংয়ের প্রাইস থেকে কোথায় পাওয়া যাবে সেটি। খেলা কিন্তু কালকে শুরু, এর আগের দিন মাত্র টিকিটিংয়ের বিষয় নিয়ে কিন্তু সব কিছু বিসিবি জানিয়েছেন। এই কারণে কিন্তু আজকে আমরা সকালে যখন এই বিসিবিতে আসি ক্রিকেট বোর্ডে, সেখানে আমরা দেখেছি অনেক দর্শকই আসলে এই বিষয়টি জানতেন না আগে। আসলে আমরাও গণমাধ্যম কর্মীরা জানতাম না, কারণ বিসিবি আগে থেকে জানায় নাই টিকিট আসলে কোথা থেকে কিভাবে সেল দেওয়া হবে, প্রাইস কত, সেটি কিন্তু আসলে আগে থেকে জানা নাই। কিছুক্ষণ আগে আসলে বিসিবি সেটি জানিয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে একটি বুথ রয়েছে, সবসময় সেখান থেকে টিকিট দেওয়া হয়। সেই টিকিটের যে বুথটি আছে সেখানে সাধারণ দর্শকরা না জেনে সকাল 9টা থেকে ভোর 5টা থেকে অপেক্ষা করছিলেন, যেন সকাল তারা কোনো মাধ্যমে জানতে পেরেছেন যে সকাল থেকে কিন্তু এখানে টিকিট দেওয়া হবে সরাসরি। তবে আমরা যেটি আগে বলছি, কিছুক্ষণ আগে আসলে বিসিবি থেকে এই বিষয়টি জানানো হয়েছে যে টিকিটটা তারা আজকে থেকে সেল করা হবে, এবং বিকাল থেকে সরাসরি 4টা থেকে যে কর্তৃপক্ষ রয়েছেন, ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকের মাধ্যমে 7টি বুথ থেকে আসলে টিকিটগুলো সাধারণ দর্শকদের কাছে সাধারণ দর্শকরা পাবেন। কিন্তু দর্শকরা কিন্তু আগে থেকে এসে
এসেই কিন্তু আসলে তারা এখানে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু বিক্ষোভও করেছেন, টিকিট না পেয়ে হতাশ হয়ে আমাদের গণমাধ্যমের কর্মীদের সাথে বিক্ষোভ করেছেন। তারা 1 নম্বর গেট কিন্তু আসলে ভাঙার চেষ্টাও করেছেন। এরকম একটি পরিস্থিতি কিন্তু আজকে কিন্তু এখানে হয়ে গেছে। সেই কারণে যেটি জানাতে চাইছে বিপিএলকে যে তারা বর্তমান কমিটি যেটা বলছিল যে বিপিএলটাকে আরো আকর্ষণীয় করা হবে, তবে যে স্টেক হোল্ডার রয়েছে দর্শকরা তাদের কিন্তু সেই পোহাতেই হচ্ছে। এবং এটি আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যে বিসিবির যে পরিচালক রয়েছেন ফাহিম তার সাথে কথা বলেছে, তারা কিন্তু আসলে সরাসরি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে তাদের এই বিসিবি ব্যর্থতা মেনে নিয়েছে। আর যদি দলগুলোর কথা বলতে চাই, সবগুলো দলেই কিন্তু আসলে প্র্যাকটিস করতেছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল। আশা করা যাচ্ছে যে কিছুটা হলেও বিপিএলের যে চিত্র গত কয়েক বছরে দেখেছি যে নিচের দিকে রয়েছিল পারফরমেন্স, সেটি আসলে আরও কিছুটা এগোবে, এটিও আসলে সবার প্রত্যাশা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।